হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমি আর প্রীতেশ পুরো ক্যামেরার সামনে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু সরাসরি কথা বলি। অনেক সময় অনেক কিছু ইনফরমেশন বা অনেক কিছু গল্প আমি রোজের যে কাজকর্ম করি তার উপরে ভয়েস ওভার দিই। তো আজকে মনে হলো যে ভিডিওটা একটু অন্যরকমভাবে করি, যে ব্লগ ভিডিও না করে আজকে আমি আর প্রীতেশ তোমাদের সাথে সামনাসামনি কিছু কথা বলি আর কি। হ্যাঁ, আরেকটা যেই কথা সবাইকে বলার ছিল যে আমাদের 1000 সাবস্ক্রাইবার এই কিছুদিন আগেই পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো আমরা সবাইকে খুবই ধন্যবাদ জানাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য তোমরা ধন্যবাদ পাশে না জানাই। থাকলে এইটা আমরা কমপ্লিট করতে পারতাম না। তো তোমাদেরকে ধন্যবাদ, কথাটাও খুব ক্ষুদ্র, তবুও তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো। তাহলে এবার মূল পয়েন্টে আসা যাক। তো আমরা ইউকেতে 1 বছর কমপ্লিট করে ফেললাম। ভাবতে পারছো 1 বছর কমপ্লিট করে ফেললাম। সেটাই তো আমি বুঝতে পারছি না যে 1 বছরটা কি এক করে বছর তাড়াতাড়ি কেটে গেল, খুব তাড়াতাড়ি হ্যাঁ, কেটে গেল। চোখের নিমিষে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো আমি আগে 2-3টে ব্লগে আগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের ইউকেতে 1 বছর আমাদের জুনে জুনে কমপ্লিট হয়েছে। আমরা হ্যাঁ, জুনে শেষের দিকে এসেছিলাম। তো আমাদের জুনে কমপ্লিট হয়ে গেছে। তো 3-4টে ব্লগের আগে আমি শেয়ার করেছিলাম। তো বেশ কয়েকজন আমাকে কমেন্টে বলেছেন যে তোমাদের তো 1 বছরের মানে কি জার্নি তোমরা করলে, মানে কেমন তোমাদের ভালো লাগা খারাপ লাগা এই ব্যাপার নিয়ে যদি একটা ব্লগ বানাও তো খুব ভালো হয়। তো আমরা 1 বছর কমপ্লিট করে ফেললাম। তোমাদের তো বললামই জুনে কমপ্লিট করে ফেললাম আমরা। তো তোমাদেরকে এবার বলি আমাদের 1 বছরের জার্নি। মনে পড়ে খারাপ দিকটা বলবে না ভালো দিকটা বলবে? প্রথমে খারাপ দিকটা দিয়ে তারপরে ভালো দিকটা। প্রথমে যে জিনিসগুলো খারাপ খারাপ ভালো মিশিয়েই বলছি, শুধু যে খারাপ বলবো সেটা না। তো দুটো মিক্সই থাক, নাহলে পুরো এরকম ডিভাইড হয়ে যাবে না, খারাপ ভালো। তো প্রথমেই বলি যে আমরা ইউকেতে চাকরির সূত্রেই প্রথম আসা। এর আগে আমরা গেছি ইন্ডিয়ার বাইরে আমাদের চাকরির সূত্রে প্রথম আসা। এর আগে আমরা গেছিলাম, ঘুরতে গেছিলাম, কিন্তু কখনো মানে এইরকম লং টাইম থাকার জন্য আমরা কখনো আসিনি। তো এইটা আমাদের কাছে ছিল বিরাট বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একটা অচেনা অচেনা জায়গায় আসা। আর এখানে আমাদের না ছিল কোনো বন্ধু বান্ধব, না ছিল কোনো আত্মীয় স্বজন। এটা ছিল একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। অনেকে যারা আসে খুব চেনা জানা যদি কেউ থাকে তাহলে খুব সুবিধা হয় আর কি। কিন্তু যে একদিক দিয়ে সুবিধেটাই হয়েছে যে আমাদের কোম্পানি থেকে তো ট্রান্সফার করেছে। হ্যাঁ তো ওই জন্যে এখানে আমাদের অনেকেই জানা পরিচিত হ্যাঁ এইটা হয়ে ছিল। গেছে কিছুটা। হ্যাঁ কারণ আমাদের কোম্পানির সব এমপ্লয়িজই আছে হ্যাঁ, আর বেশিরভাগই বাঙালি। বাঙালি এইটাই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কানেকশনটা আরো তাড়াতাড়ি বিল্ড হয়ে যায় হ্যাঁ, খুব বাঙালির সাথে তাড়াতাড়ি একটা বিল্ড বাঙালি। হয়েছে। আর না হলে বাঙালি ছাড়াও মানে কিছু ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ানস মানে হ্যাঁ আমরা মহারাষ্ট্রেও থাকতাম, তো ওই জন্য কিছু আমাদের মারাঠি বন্ধুও ভালো হয়ে গেছে। মানে তাদের সাথে আমাদের একটা কানেকশন ভালো বিল্ড হয়ে যায় আর কি। হ্যাঁ। তো এদিক দিয়ে আমাদের কিছুটা সুবিধা হয়েছে। প্রথমে এক এক মাস একটু ডিফিকাল্ট ছিল। প্রথমে 1 মাস আমাদের কাছে খুবই চ্যালেঞ্জের ছিল ব্যাপারটা। আমার প্রথমে 1 মাস তো সিরিয়াসলি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। মনে হচ্ছিল একটা টাইম যেখানে থাকতে পারবো কিনা। তো প্রথম থেকে তোমাদেরকে বলি যে আমরা ইন্ডিয়া থেকে যখন জানতে পারলাম যে ওর কোম্পানি থেকে ট্রান্সফার করবে, তখনই একটা বিরাট বড় ধাক্কা আর কি মাথায়, যে এরা খুব হঠাৎ করে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, সেটা আবার অনেকটা টাইমের জন্য, এই না যে খুব শর্ট টাইমের জন্য আমরা যাচ্ছি। তো প্রথম থেকেই অনেক কিছু কেনাকাটি এটা ওটা, তারপরে মন খারাপ, তো এই সমস্ত কিছু নিয়ে বাড়ির সবাইকে ছেড়ে চলে আসলাম ইউকেতে। তো প্রথমে যখন ইউকেতে ল্যান্ড করি সব থেকে বড় ধাক্কা হচ্ছে ওয়েদার। ইন্ডিয়ার ওয়েদার আর এখানকার ওয়েদার পুরো একদম আলাদা। আমরা ওখানে ছোট থেকে বড় হয়েছি, ওখানকার ওয়েদারে আমরা অভ্যস্ত। তো এখানকার ওয়েদারে তো আমরা অভ্যস্ত নই। তো প্রথমেই যে ধাক্কাটা লেগেছে সেটা হচ্ছে ওয়েদার। আমরা এসেছি তারপরে তোমাকে আর একটা কথা বলে দিই হ্যাঁ যে আমরা এসেছি জুন মাসে, রাইট? জুন মাসে। হ্যাঁ, ভাবো, মে জুনে সব থেকে গরম। 1 বছর আগে তোমরা ভাবতেই পারছো, এবছরও গরম পড়েছিল, আগের বছরও ইন্ডিয়াতে কি হারে গরম ছিল, মারাত্মক গরম ছিল। আর সেই গরম থেকে এসেছি ডাইরেক্ট তখন, আর আমরা যেদিন এসেছি সেদিনকে টেম্পারেচারটা ইউকেতে খুবই কম ছিল, 10-11 ছিল মনে দশ হচ্ছে। এগারো ডিগ্রি তো 10-11 40-42 ডিগ্রি থেকে ডাইরেক্টলি ডাইরেক্ট 10-11 ডিগ্রি। তার উপরে যেদিন আমার মনে আছে, যেদিন আমরা ল্যান্ড করেছি সেদিন আবার বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি প্লাস ঠান্ডা আর হাওয়া, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেই যে তারপর আরেকটা জিনিস আমার মনে পড়ছে, খুব বৃষ্টি হচ্ছিল। এইখানে হচ্ছিল। একটা জিনিস আছে
যে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাবে সারা বছর ধরে। সারা বছরই মানে এটা আমাদের যেমন ইন্ডিয়াতে বর্ষাকাল হলে বৃষ্টিটা হবে, এখানে হচ্ছে সারা বছর ধরেই, এটা বোঝা যায় না এটা কি বর্ষাকাল না গ্রীষ্মকাল না শীতকাল, বোঝা এরকম যায় না। বোঝা মুশকিল। আমি তো প্রথমে এসব বুঝতেই পারিনি, প্রথমে আমি এতটা ভয় পেয়ে গেলাম যদি সামার হয়, মানে মোটামুটি এটা জানতাম যে এই টাইমটা ইউকেতে সামার চলছে, তাহলে উইন্টারে কি অবস্থা হবে, মানে সামারে যদি এই অবস্থা হয়, আমাদের দেশে তো মনে হচ্ছে উইন্টারেও এতটা ঠান্ডা থাকে না। তো এই জিনিসটা প্রথমে আমি বেরিয়ে এয়ারপোর্ট থেকে পুরো কাঁপছি, মানে এখন আস্তে আস্তে পুরোটা সয়ে গেছে, মানে 1 বছরে অনেকটা ব্যাপারটা আমরা ম্যানেজ করে নিতে পেরেছি, কিন্তু প্রথমে এসে খুবই অসুবিধা হচ্ছিল। সেই তখন ওই টাইমে মোটা জ্যাকেট ফ্যাকেট পরে যখন এয়ারপোর্টে তো পড়িনি, মানে ভেতরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি ভাবছিলাম মনে হয় ঠান্ডা থাকবে, তো আমি ক্যারি করেছিলাম, হাতেই নিয়েছিলাম আমি, তো আমি ও ডুগু তিনজনেই একেবারে জ্যাকেট ফ্যাকেট পরে কতক্ষণে সেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসবো, এইরকম অবস্থা। তারপরে বৃষ্টি পড়ছে। তো এইভাবে এসে তারপরে যখন আমরা নেমেছিলাম কোন এয়ারপোর্টে, ম্যানচেস্টারে নেমেছিলাম। ম্যানচেস্টার থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে, কত ঘন্টা লেগেছে? এই 1.5 ঘন্টার মতো হবে, 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা মতন হবে। তো আমরা এসেই মানে, আর তারপরে আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের সাথে ছিল 7টা থেকে 8টা ট্রলি, 7টা ট্রলি। তবুও কলকাতা এয়ারপোর্টে প্রীতেশ ওখানে একজনকে মানে দিয়ে টাকা দিয়ে সেই সমস্ত ট্রলিগুলো আমাদের এয়ারপোর্ট থেকে পুরো ভেতরে নিয়ে চেকিং এর পর্যন্ত, মানে ওইখানে ট্রলিগুলোকে নিয়ে গেছিল। তো অনেকটা হেল্প হয়েছিল। তারপরে তো আর ফ্লাইটে কোথায় যাচ্ছে না যাচ্ছে আর কোনো মাথা ব্যথা নেই। ও এবার এখানে ইউকেতে ম্যানচেস্টার এয়ারপোর্টে নেবে এবার সমস্ত ট্রলিগুলো। ডুগু তখন আরো ছোট, ডুগুকে আমি নিয়েছে, প্রীতেশ বেচারা সেই ট্রলিগুলো। এখানে আরেকটা এক্সপিরিয়েন্স বলে দিই। হ্যাঁ, মানে আমরা সচরাচর জানি যে যখন আমরা ব্যাগেজগুলো ওই ইয়ে থেকে বেল্ট এরিয়া থেকে কালেক্ট করে ডাইরেক্টলি আমরা উঠিয়ে নিতে পারি, ঠিক আছে, উঠিয়ে নিয়ে ওখানে ট্রলি রাখা থাকে, কোনো এয়ারপোর্টে, ইন্ডিয়াতে যেমন এয়ারপোর্টে থাকে, ওই ট্রলিটা নিয়ে আমরা চলে যাই। কিন্তু এইখানে তোমাদের যে ট্রলিটা তোমরা এরকম ফ্রি যেখান থেকে সেখান থেকে নিতে পারবে না। তোমার ট্রলিটা নিতে হলে প্রথমে ইউকের যে কয়েনগুলো হয়, যেমন ধরো 1 পাউন্ডের কয়েন দিয়ে তোমাকে, কিংবা যদি কার্ড থাকে কার্ডও হবে, সেই কার্ডটা সোয়াইপ করে কিংবা কয়েন দিয়ে তোমাকে ওই ট্রলিটা বার করে নিতে হবে। তখন সেই ব্যাপারে আমাদেরকে ইন্ডিয়ানই একজন হেল্প করেছিল। তখন আমাদের সেই সময় ছিল না, একজন সাউথ ইন্ডিয়ান ছিল, তো ওনারা আমাদের সেই সময় হেল্প করেছিল। তো সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। 2টো ট্রলি এরকম ভর্তি 2টো ট্রলি ওই মানে এয়ারপোর্টের ভেতর থেকে আমাকে ট্রলি না, মানে দুটো না, মানে 2টো ট্রলি ছিল, ট্রলির যেটা থাকে আর কি, যেটাতে করে ট্রলি নিয়ে যায়, তো সেটাতে একটাতে মোটামুটি 8টা, 4টে করে ছিল আর কি, টোটাল 7-8টা আমাদের ট্রলি ব্যাগ ছিল। তো প্রীতেশ দুটো নিয়ে মানে মাথা খারাপ, আর এদিকে আমি ডুগুকে স্ট্রলার নিয়ে ঠেলছি, প্লাস এখানে তো কোনো মানে হেল্পার পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া যাবে না, সে টাকা দিলেও যে কত টাকা দিতে হবে তার কোনো ঠিক নেই। তো ওইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, যে একই ঠান্ডা ওয়েদার, হট করে আমরা এসেছি, তার উপরে বৃষ্টি পড়ছে, তার উপরে সে বেচারা সে গাড়িতে, তারপরে ওই ড্রাইভারটা একটু হেল্প করেছিল না ট্রলিগুলো তোলাতে, না অতটাও করেনি, কিছুটা করেছিল। আর ড্রাইভারটা হচ্ছে আমাদের অফিসের ওইখানেই সবাই ওই ড্রাইভারটাকেই কল করে নিয়ে যায় আর কি। তো ওদেরকে আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে আমরা এই দিন আসবো, এই টাইমে আসবো, সেই হিসাবে ফোনে কথাবার্তা হয়ে গেছিল, দিয়ে সেই হিসাবে ও চলে এসেছিল টাইমে। আর ফোনের যে রিচার্জটা আমরা হচ্ছে ওখান থেকেই করে নিয়েছিলাম, একটা ইন্টারন্যাশনাল রিচার্জ করে নিয়েছিলাম কিছুদিনের জন্য, যাতে আমরা কিছুদিন ওটা দিয়ে সার্ভাইভ করতে পারি, যাতে আমাদের সিম কার্ড সঙ্গে সঙ্গেই না কিনতে হয়। তো ওই সিম কার্ডটা দিয়ে ইউজ করে কল করলাম, কল টল লাগলো, কোনো অসুবিধা ছিল না নেটওয়ার্কের। তো ওরা চলে এসেছিলো টাইমের মধ্যে, কোনো অসুবিধা হয়নি। তো সে অনেক হেল্প করেছিল আর কি, ব্যাগ ট্যাগ মানে এয়ারপোর্ট থেকে ব্যাগ ট্যাগ মানে গাড়িতে তোলা পর্যন্ত। কিন্তু এখানে লিডসে যখন এসে পৌঁছালাম, সে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, কিন্তু গাড়ি থেকে নামিয়ে দিলে কি হবে, সেখান থেকে আমাদের বিল্ডিং এর ভেতরে নিয়ে যাওয়া, লিফটে করে পুরো ফ্ল্যাট অব্দি ব্যাগ নিয়ে যাওয়া, এগুলো মাই গড, তোমাকে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে সে সময়, বাপরে, সেই দিন টেম্পারেচারটা খুবই কম ছিল। তো ওই সমস্ত নিয়ে তো আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় সকাল 10:30 না, 10-10:30টার সময় পৌঁছে গেছিলাম। তো তারপরে তারপরে রুমে গেলাম অনেকক্ষণ পর, তারপরে আমরা তিনজনে ফ্রেশ হলাম, তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপরে খাওয়ার প্রথমে এসে কি খাবো, তো আমি মানে জানতাম না যে ইউকেতে কি পাওয়া যায়, মানে কি না পাওয়া যায়। তো আমি কি করেছিলাম, নিজের সঙ্গে অনেক ম্যাগি নিয়ে এসেছিলাম, প্রচুর ম্যাগি নিয়ে এসেছিলাম। তো প্রথমে আমরা সবাই 3জন মিলে ম্যাগি করেই খাচ্ছি। তো
তো ম্যাগি করে খাওয়ার পর আমরা মনে আছে আমরা এসেছিলাম শুক্রবার না শনিবার এখানে শুক্রবার আমরা ফ্লাইটে চেপেছিলাম আর এখানে ল্যান্ড করেছিলাম হচ্ছে শনিবারে ল্যান্ড করেছিলাম। তো শনিবারে মোটামুটি আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর প্রীতেশকে বলছি এবার তাহলে চলো বেরোনো যাক, বেরিয়ে এখানে কোথায় কি পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান গ্রসারি, যে চাল আটা সবজি টবজি, তো এগুলো কিনতে বেরোবো। তো এগুলো যখন বেরিয়েছি আমরা তখন তো জানতাম না যে কোথায় ইন্ডিয়ান গ্রসারি পাওয়া যায়, কোথায় শপ আছে না আছে। তো এখানে লোকাল যে শপগুলো আছে প্রীতেশ মোটামুটি ঘুরে ঘুরে দেখে এসে বলছে কি কোথাও না চাল আটা খুঁজে পাচ্ছি না, চাল আটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তারপরে বাড়ি থেকে ফোন করছে, বলছে এখানে চাল আটা পাওয়া যায়। তারপরে আমি রেডিমেড এখানে রুটির মতো হ্যাঁ রেডিমেড রুটি পাওয়া যায়। তো রেডিমেড রুটি সবজি এগুলো তুমি নিয়ে এসেছিলে। কিছু কিছু সবজি পাওয়া যায়, যেমন এখানে যে এক্সপ্রেস স্টোর গুলো হয়, টেস্ট করে এক্সপ্রেস স্টোর আছে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তারপরে আরো বিনস, মটরশুঁটি, আলু, গাজর, হ্যাঁ সমস্ত পাওয়া যায়। মানে আমাদের ইন্ডিয়ান সেই পটল, ভেন্ডি, উচ্ছেগুলো পাওয়া যাবে না, বাকি সমস্ত সবজি পাওয়া যায়। তো সবজি, তেল এই সমস্ত ছিল মোটামুটি, কিন্তু চাল আটাগুলো পাওয়া যাচ্ছিল না। তো ওর মধ্যে শনিবার দিন আমরা ভাত খাইনি, ওই রুটি নিয়ে এসেছিল সেটা খেয়েছি। রবিবার দিনও মনে হচ্ছে সেম, হ্যাঁ রবিবার দিনও মানে আমার মাথা খারাপ অবস্থা, বলে মানে বুঝতেই পারছো আমরা যতই কিছু খাই না কেন দিনে যদি একটা টাইম ভাত না খাওয়া হয় না, মানে ছোট থেকে সেভাবে আমরা বড় হয়ে এসেছি, তো অন্য কিছুতেই সেই জিনিসটা মেলানো যাবে না। তারপরে সোমবার যখন তুমি অফিস যাও, অফিসে তারপরে তোমার যেসব বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে জানতে পারে, তারপরে সোমবারে গিয়ে তুমি চাল আটা, বিশেষ করে আটাও এনেছো, চালটা আমি তুমি একে খোঁজ করে আবার চালটা নিয়ে আসো। তো এই হলো খাওয়ার একটা বড় দুদিনের আমাদের খুব বড় একটা আমাদের চ্যালেঞ্জ গেছে। তারপরে প্রীতেশ যখন সোমবার অফিস গেল, তো অফিস যাওয়ার পর আমরা মোটামুটি ওর বন্ধু বান্ধবের কাছ থেকে অনেকটাই হেল্প পেলাম। অনেকটা হেল্প পেয়ে মোটামুটি খাওয়া দাওয়াটার যে একটা টেনশন ছিল সেটা গেল, ও জিনিসপত্র আনলো, খাওয়া দাওয়া হলো। তারপর একটা মূল যে টেনশনটা সেটা হলো আমাদের বাড়ি, হচ্ছে ঘর পাওয়া, যেটা আমরা ইজিলি ইন্ডিয়া থেকে ভেবে এসেছি যে আমরা ইন্ডিয়া থেকে 5 দিনে তুমি একটা টেম্পোরারি, আমরা একটা যেরকম প্রত্যেকেই আসে একটা টেম্পোরারি ফ্ল্যাট বুক করে যে সেখানে থাকবে, সেখান থেকে তারপরে যে ফ্ল্যাটে তুমি পার্মানেন্টলি থাকবে সেটা বুক করতে হবে। তো সেটা ইন্ডিয়া থেকে বুক হবে না, সেটা এখানে এসেই করতে হবে। যেহেতু আমাদের আবার কোনো জানাশোনাও কেউ ছিল না যে তাকে বলে দেবো আগে থেকে যে সে বুক করে রাখবে, এরকম কোনো আমাদের কাছে অপশন ছিল না। বুক করে রাখার জন্য তোমাকে পয়সাটা পেমেন্ট করতে হবে। হ্যাঁ পয়সাটা পেমেন্ট করতে হবে। তুমি যদি 10 দিনের বুক করো তোমাকে অ্যাটলিস্ট 600-700 পাউন্ড দিতে হবে। তো ওইভাবে কাউকে বলেও করানোটা মুশকিল, তাকে পেমেন্টটাও করতে হবে না, কারণ ইন্ডিয়া থেকে তোমাকে আবার পেমেন্টটা ট্রান্সফার করতে হবে তার অ্যাকাউন্টে, একটু ডিফিকাল্ট থাকে, মানে বেশি ট্রাস্টেড কেউ না হলে তো করতে পারবে না জিনিসটা। তো এই জন্য একটা প্রথমে অসুবিধা। আমরা ভাবলাম হয়তো 5 দিনের বুকিং করছি, 5 দিনের মধ্যে হয়তো আরামসে পেয়ে যাবো। সেটা যে 1-1.5 মাস হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। 1 মাসের বেশি, 1 মাস 10-15 দিন মতন হয়ে গেছে। মানে সেটা বিরাট একটা চ্যালেঞ্জ। আর আমাদের তো জলের মতন টাকা বেরোচ্ছে সে সময়, জলের মতন, তোমরা জানোই যে এরকম। ওই জন্য কেউ যদি আসে এইখানে তাকে অ্যাটলিস্ট 1 মাসের জন্য থাকার ব্যবস্থাটা সর্টেড করে নিতে হবে। মানে 1 মাস অ্যাটলিস্ট টাইম লাগবে। যেটা তোমরা যদি কেউ আসো এই জিনিসটা ভুল করো না, যে আমরা যেরকম 5 দিনের জন্য এসেছিলাম তারপরে কি আমরা পাচ্ছিলাম না, তো যেটা 5 দিনের জন্য আমরা বুক করেছিলাম সেটা ওদেরকে এক্সটেন্ড করতে বললাম, কিন্তু ওদের কাছে বললাম আমরা অলরেডি আমাদের আবার বুকিং আছে, আমরা এক্সটেন্ড করতে পারবো না। তাহলে ওটা বেশ একটু সস্তায় পেয়েছিলাম, একদিন ওটা বেশ সস্তায় পেয়েছিলাম। তারপরে আমরা নেক্সট অন্য জায়গায় বুকিং করতে চাই, সেটা দেখছি ডবল প্রাইসে, প্রায় অনেকটাই প্রাইস বেশি। ওটা একটু আমরা সস্তায় পেয়ে যেত, বললাম প্লিজ আমাদের একটু এক্সটেন্ড করুন। না এক্সটেন্ড হবে না, একদিনও এক্সটেন্ড হবে না। এখন ডিমান্ডটা মানে স্টুডেন্টস আছে, তো এই লিডসে প্রচুর ইউনিভার্সিটিজ আছে, বাইরে থেকে স্টুডেন্টস প্রচুর আছে, ওই জন্য ডিমান্ডটা প্রচুর বেশি, ওই জন্য পাওয়াটা খুব মুশকিল আগে থেকে বুক না করলে। আর অনেকদিন আগে থেকেই বুক করে রাখতে হবে। হ্যাঁ অনেকদিন আগে থেকে, কমপক্ষে একদিনে যদি। তারপরে ওইটা হলো, তারপরে আমাদের হচ্ছে দুটো টেনশন কাজ করছিল। এক হচ্ছে আমাদের আলাদা করে আবার একটা টেম্পোরারি বুক করতে হবে, যে কোথায় থাকবো, সেটা কোনটা প্রাইস, কোনটা বেশি কোনটা কম, এইটা। তারপরে আমাদের ফ্ল্যাট খোঁজা যেখানে আমরা পার্মানেন্টলি থাকতে পারবো। এই দুটো টেনশন প্লাস এইগুলো সমস্ত হয় সোম থেকে শুক্রর মধ্যে। শনি রোববার ক্লোজ, আর সোম থেকে শুক্র হচ্ছে প্রীতেশের অফিস। মানে অফিস করো, ফ্ল্যাট দেখো, সেখানে দেখতে যাও, খোঁজ করো, সমস্ত কিছু সোম থেকে শুক্র। আবার টাইমিংটাও ভাবো, টাইমিংটা মানে ওরা 9টা থেকে চালু করবে
8টা 9টা থেকে চালু করবে, ওই 4টে 5টার মধ্যে সবকিছু বন্ধ, বন্ধ। ফোনও ধরবে না। হ্যাঁ সেটা। ফোন ক্লোজ করলে ওদের ফোন সুইচ অফ, ঠিক আছে, ভয়েস ওভারে তুমি সেন্ড করতে পারো, নেক্সট ডে তোমাদেরকে কল ব্যাক করবে। কিন্তু এই টাইমিংটা লিমিটেড। আর স্যাটারডে সানডে, স্যাটারডে তাও কিছুক্ষণের জন্য খোলা থাকে, সানডে পুরো বন্ধ, ঠিক আছে। আর ভিউইং করতে হলে, মানে ভিউইং মানে কি, তুমি যে এইখানে এসে তোমাকে আগে ফ্ল্যাটটা দেখাবে, তোমাকে ডাইরেক্টলি তুমি যদি বলো না আমি না ভিউইং করে ফ্ল্যাট নিয়ে নেবো, ওরা দেবে না। তোমাকে প্রথমে ফ্ল্যাট দেখাবে, তোমার পছন্দ হলে। সেটা তো আবার লাইন থাকে কতজনের আবার ফ্ল্যাটে, এটা তো আবার ডেট থাকে, মানে একটা ফ্ল্যাট তোমাকে দেখালো, এক একটা ডেট দিল, হয়তো আমাকে একটা ডেট দিল, আরেকজনকে আরেকটা ডেট দিল, আরেকজনকে আরেকটা ডেট দিল, এরকম হয়তো 10 জন আছে লাইনে। এবার প্রথমে যদি 2জন ক্যান্সেল করে দেয় দেখে, তবে কিন্তু থার্ড নাম্বার চান্স পাবে, তাহলে কিন্তু সে চান্সই পাবে না। এইরকম আমাদের চলছিল যে আমরা দেখে দেখে মোটামুটি একটা মানে দেখে দেখে মনে হচ্ছে যে এটা নেবো, তো প্রথমেই মানে হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে বুক করে নিচ্ছে। তো এইরকম আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওটা হচ্ছে বললো 25 দিন পরে তোমার ভিউইং, মানে আমার আগে 24 জন লাইন দিয়ে আছে একটা ফ্ল্যাট, মানে যেই ফ্ল্যাটটা আমরা পেয়েছি এই ফ্ল্যাটটা এখনো আছি, ওইটার জন্য 24 জন লাইন দিয়ে 24 জন লাইন দিয়ে দেয়। আমরা চিন্তা করো যদি 24 জন ক্যান্সেল করে তবেই 25 নম্বরে আমরা ফ্ল্যাটটা পাবো, আর তার আগে যদি কেউ বুক করে নেয় তো ব্যাস হয়ে গেল। অবভিয়াসলি তার মধ্যে কেউ না কেউ বুক করে নেবে। তো আমরা ভীষণই একটা কি বলবো, একটা লাকিলি আমরা পেয়েছি। না আমি কি বারবার ওর কাছে ফলো আপ করতে যেতাম যে এখন অ্যাভেলেবেল আছে কিনা ভিউইং। আর সেই সময় কি না না ফ্ল্যাট ছিল না কেন, কিন্তু অনেকটা হাই রেঞ্জে ছিল, মানে ফ্ল্যাট মনে করো 1 BHK ফ্ল্যাট ছিল। কত ছিল 1 BHK? মোটামুটি ইন্ডিয়ান রুপিজে যদি কনভার্ট করা হয় 1,60,000, 50,000 এইরকম 1 BHK ছিল। তো আমরা একটুখানি রিজনেবল রেঞ্জের মধ্যে খুঁজছিলাম, তো তার মধ্যে ফ্ল্যাটগুলো তারপর আমরা একটু অফিসের কাছাকাছি খুঁজছিলাম। হ্যাঁ অফিসের কাছাকাছিও অফিসের দূরে হয়তো কম দামে পাওয়া যেত, কিন্তু অফিসের সামনাসামনি ভালো জায়গার মধ্যে দেখছিলাম। আর যে জায়গায় অফিসের লোক বেশি বেশি থাকে, কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটিস আছে, তারা প্রথমে আসার পর একটা ইনসিকিউরিটি ফিল হয় যে ও কিভাবে থাকবো। এখন তো আর 1 বছর পরে কোনো অসুবিধা হয় না, আমরা কোনো জায়গায় থাকতে পারবো, অতটা অসুবিধা হয় না। কিন্তু প্রথম যখন আসি তখন একটা ইনসিকিউরিটি ফিল করে যে কিরকম ধরনের লোক হবে, কিরকম ধরনের জায়গা হবে। একটু নিজেদের লোক পেলে সুবিধা আর কি, সেখানে থাকতে, লোকের সাথে কথা বলতে। সবাইকে ছেড়ে এসেছি, এখানে যদি কোনো ইন্ডিয়ান পাই, বাঙালি পাই, তবে মনে হয় নিজের কোনো একটা কাছের মানুষ পেয়েছি যেন থাকা। প্রথম আমার 1 মাস তো সত্যি আমি মনে হচ্ছে কোনো ডিপ্রেশনে চলে গেছি। প্রীতেশ অফিস চলে যেত, তার উপরে ডুগ্গু ছোট, মাথার ওপর টেনশন যে এখনো ফ্ল্যাট পাচ্ছি না, সে এত টেনশন কাজ করতো না, মানে বলার কথা না। একদম একসময় মনে হতো যে এখানে থাকতে পারবো তো, মানে এক এক সময় এইরকমও কোয়েশ্চেন মাথার মধ্যে এসেছিল। তারপরে লাকিলি আমরা এইটা কিরকম ভাবে পেলে, এটা জাস্ট একবার বলো যে এই ঘরটা সত্যি আমরা লাকি, তোমাদেরকে বললাম যে 25 নম্বরে আমাদের ভিউইং ছিল। মানে অ্যাকচুয়ালি আমি এই নিউজটা আগে পেয়েছিলাম যে এই ফ্ল্যাটটা একজন বাঙালি থাকে, আমাদের অফিসে কাজ করতো আগে। তো মানে তার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি পেয়ে গেছিলাম, কিন্তু তাকে আমি যখন ফোন করেছিলাম উনি বললেন যে আমি তো আর ডাইরেক্টলি তোমাকে দিতে পারবো না, তোমাকে এই যে এজেন্ট আছে ওদের থ্রু দিয়ে যেতে হবে। তো ওই জন্য এজেন্টের কাছে আমি বারবার ফলো আপ করে শেষে ভিউইংটা পেলাম। আমি ডিসাইড করেছিলাম যে এটা পেলে যেরকমই হোক আমি নিয়ে নেবো, ঠিক আছে, যত দামি বলবো। আর কোনো আমাদের হাতে অপশন ছিল না, কারণ অলরেডি 1 মাস 15 দিন আমাদের বাইরে কাটাচ্ছি, আর কত আমাদের টাকাটা বেরিয়েছে জাস্ট একবার বলো। মানে আমরা আর চ্যালেঞ্জের ব্যাপারটা এটা হলো, আমরা টোটাল চেঞ্জ করেছি 3 থেকে 4 বার। টোটাল 3 থেকে 4 বার চেঞ্জ করা কতটা ডিফিকাল্ট, একটা ছোট বাচ্চা নিয়ে অতগুলো ট্রলি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, প্লাস ওর অফিস, এতটা হেডেক আর এতটা হার্ড ওয়ার্কিংও ছিল। প্লাস এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সমস্ত সেই নিচে নামিয়ে আনো, সেখান থেকে গাড়িতে, আবার গাড়ি সেই একটা গাড়িতে হবে না, 2-3 বার গাড়ি, মানে অতগুলো ট্রলি, বুঝতেই পারছো যে একবার যেতে পারছি না। আর এখানে ওলা উবেরের কত প্রাইস এখানে। তো টোটাল আমাদের এই 1 মাস 10 দিনের মধ্যে 3000 পাউন্ডের উপরে খরচা হয়ে গেছে, মানে 3 লাখের উপরে, 3 লাখের উপরে খরচা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যেরকম পাচ্ছি সেটাই নিয়ে নিই, ঠিক আছে। তো সেইভাবেই আমি চিন্তা ভাবনা করে এসেছিলাম। তো একদিন ভিউইংটা আমরা পেয়ে গেলাম, তো এসে দেখলাম বাড়িটা মোটামুটি ঠিকঠাক লাগলো, কোনো অসুবিধা ছিল না। অতটা ভালোভাবে আমি যদিও দেখিনি, মোটামুটি দেখেছি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। একটু পুরনো ছিল আর কি তখন, রং টং করা ছিল না প্রথমে যখন ও দেখেছে, বাট আমি দেখতে আসিনি, কারণ ওকে তোমাকে টাইমটা খুব শর্ট দিয়েছিল, মানে আমাকে নিয়ে তোমাকে আসলো ততক্ষণে মনে একটা চলে যেত হাত থেকে। তখন ও অফিস থেকে দৌড়াতে এসেছিল, একদম মনে হচ্ছে আমাকে, মানে বাড়িতেও যায়নি আর কি, অফিস থেকেই এসেছিল এখানে ডাইরেক্ট।
এসে তুমি সমস্ত মানে তোমাকে টাইমে যে টাইমের মধ্যে পেমেন্ট মানে দেখাও সারা, আর তোমাকে এই এক্ষুনি পেমেন্ট করে তোমাকে বুক করতে হবে। মানে চিন্তা করার টাইমই দেবে না যে তুমি এটা দেখছো তো আর দুটো ফ্ল্যাট দেখবো, পুরো চিন্তা করা। আর আমার তখন আমাদের মাথা খারাপ অবস্থা। বুক করার পরেও আরেকটা ঝামেলা থাকে যে ওরা তোমার ভেরিফিকেশন করবে, ঠিক আছে, তোমার ডেটা সব আপলোড করতে হবে ওদের ওয়েবসাইটে, যে তোমার ভেরিফিকেশন করবে, তারপরে যদি ওরা বলে যে ইয়েস, তারপরেই তুমি পাবে ঘরটা। ওরা যদি বলে দেয় নো, তাহলে তোমার তো গেল 7 দিন পরে। গেল ঠিক আছে? আবার তার আগে তোমাকে তো বুকিং অ্যামাউন্টটা দিয়ে বুক করতেই হবে, অ্যারাউন্ড ধরো 300-400 পাউন্ড দিয়ে তোমাকে বুক করে রাখতেই হবে। তারপরে ওরা ভেরিফাই করে 1 সপ্তাহের মধ্যে তোমাকে এগ্রিমেন্ট আরে পাঠাবে, এগ্রিমেন্ট সাইন টাইন করে তারপরে তুমি ঘর পাবে। ঠিক আছে, ওরা একটা ডেট বলে দেবে, এই ডেটে তোমাকে চাবিটা হ্যান্ড ওভার করবে। সমস্ত কিছু। আরেকটা হলো যে ট্রান্সপোর্টের ব্যাপারটা, ধরো বাস, ইন্ডিয়াতে যেমন বাসে প্রচুর ভিড় হয়, ঝামেলা, এখানে বাস পুরো একদম না, তবে সুন্দর। যারা ইউএসএ থাকে তাদের যেমন এই পাবলিক ট্রান্সপোর্টটা অতটা ভালো না, কিন্তু হ্যাঁ, এইখানে পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি ঠিকঠাক ইউকেতে আছে, অনেকই ভালো পাবলিক। এখানে ট্রেন বাস মোটামুটি খুবই ভালো। ঠিক আছে, আর ওখানে মোটামুটি যেমন মানে 4 হুইলার না নিলে ইউএসএ তে চলা যাবে না, তো এখানে মোটামুটি বাসে অতটা ভিড় হয় না, না, বাস আর পুরো বাস খালি থাকে, আরামসে পুরো সিট বেশ সুন্দর, comfortable, খুব দারুণ কমফোর্টেবল আর কি। খুবই। তো ট্রান্সপোর্টটা মোটামুটি ঠিকঠাক খুবই আছে, ভালো। কোনো অসুবিধা নেই। ট্রেন বাস খুবই ভালো, এখানে সবসময় পাওয়াও যায়, অ্যাভেলেবেলও থাকে, এমন না যে পাওয়া যায় না। এদিক থেকে সবই ভালো। এখন আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব হয়েছে, সমস্ত কিছু যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আস্তে আস্তে পাচ্ছি। তো এখন আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে সয়ে গেছে, সয়ে নিচ্ছি। ইলিশ মাছও পেয়ে যাচ্ছে এখানে। ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ, তবে তোমাদেরকে বলবো সেই দেশের মতন না যে মাছ আমরা খাচ্ছি বা মাংস খাচ্ছি, সেই দেশের মতন স্বাদ না, কিন্তু হ্যাঁ ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেটা হয়ে যাচ্ছে। আমার মোটামুটি যে লাস্ট ইলিশ মাছটা নিয়ে আসলাম সেটা মোটামুটি ভালোই লাগলো। একটু বড় দেখে ইলিশ মাছগুলো নিলে মোটামুটি স্বাদে মোটামুটি ঠিকঠাক থাকে। হ্যাঁ, কিন্তু যেটা জামাই ওটা ষষ্ঠী, একদম, হ্যাঁ, জামাই ষষ্ঠী ইলিশ মাছটা ছোট ছিল, ওই একটাই পড়েছিল, তো ওইটা খুব একটা ভালো ছিল না। তারপরে যেটা আনলো, আরেকবার যেটা আনলে পরের বার, সেটা একটু বড় ছিল, তো সেটা মোটামুটি ভালো ছিল। আর ইন্ডিয়ার মতো আরেকটা বলা হলো যাবে না, তোমার কিন্তু যে চিকেনটা এদের সব প্যাকেজড চিকেন, তো অনেকদিন ধরে প্যাকেজ করা থাকে, তো ওই জন্যে জিনিসটা কিছুটা শুকনো শুকনো মনে হয় আর কি, মানে হ্যাঁ, রসালো নয় হ্যাঁ জিনিসটা। তো মোটামুটি খাওয়ার দিক দিয়ে ঠিক আছে, কোনো ম্যানেজ করা যাবে, মানে সেরকম ইন্ডিয়ার মতো যে চিকেনের টেস্ট সেই জিনিসটা পাওয়া যাবে সেইটা না। না, চিকেন মাছ কোনো কিছু ইন্ডিয়ার মতন এখানে পাওয়া যায় না। তো এটা চললো আমাদের। তো গরমকালটা মোটামুটি আস্তে আস্তে সয়ে গেল। প্রথম তো খুবই অসুবিধা ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা সয়ে গেল। তারপরে যখন আসলো উইন্টার, তখন মনে হয় উইন্টারটা কেমন হবে এখানে। আমার মনে হচ্ছিল উইন্টারটা মনে হয় পুরো উইন্টার একদম বরফ পড়ে থাকবে, যেমন নরওয়ে সুইডেনের ওদিকটায় হয় যে পুরো উইন্টারটাই বরফ থাকে, সেরকম থাকবে। তো এখানে আসার পর যেটা দেখলাম যে উইন্টারে খুবই ঠান্ডা, তো প্রচণ্ডই ঠান্ডা থাকে, কিন্তু ওই জিনিসটা থাকে না যে পুরো শীতকাল ধরে যে বরফ থাকবে, সেরকম থাকে না। ওই কোনো বছর 2-3বারও হয়, আমি জানি না, কারণ আমাদের তো এইবার প্রথম, তো আমাদের এইবারে 2বার হয়েছে মনে হচ্ছে, 3বার হয়েছে, 3বার স্নোফল হয়েছে। তো হেভি স্নোফল হয়েছে 2বার হয়েছে মনে হচ্ছে, 2বার হেভি স্নোফল হয়েছে আর 1বার হালকা হয়েছে। তো কিন্তু ঠান্ডা তো প্রচণ্ডই ঠান্ডা থাকে, ঠান্ডা মারাত্মক ঠান্ডা, কিন্তু স্নো হলে মানে দুনিয়াটাই পুরো বদলে যায়, মানে হ্যাঁ মানে একটা অপরূপ দৃশ্য, মানে অন্য দুনিয়াতেই চলে এলাম। হ্যাঁ। চারিদিকে পুরো স্নোফল, স্নোতে ভর্তি, আর মানে দেখলে বাইরে বেরোলে তো মানে অন্য দুনিয়াতেই চলে এলাম, মানে স্বর্গের মতো লাগে। ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে স্নো দেখতে, স্নোর ওপর দিয়ে মানে এনজয় করতে। সিনারিটা বদলে যায়। সিনারিটা দারুণ লাগে, মানে একটা আলাদাই দুনিয়া লাগে। তারপরে এইখানে আরেকটা হলো যে তোমার ঘুরতে যাওয়ার জন্য কিছু কিছু কান্ট্রি সাইড আছে, ভিলেজ বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভিলেজ মানে ইন্ডিয়ার হিসাবে তো ভিলেজ নয়, ওটা অনেকটা হচ্ছে ওরা উন্নত আর কি। তো ভিলেজের মানে যেরকম আমার না ভীষণ ভালো লাগে এখানকার টাউনের থেকে, মানে সিটিগুলোর থেকে ভিলেজগুলোতে গেলে না, আমার এত সুন্দর সাজানো ভিলেজগুলো ভীষণ ভালো লাগে। তো এখানে একটা যেটা আছে তোমার খুব পপুলার ফেমাস যে ভিলেজটা, সেটার নামটা জানো কি? কস্টুন। হ্যাঁ, তো সেই ভিলেজটা দারুণ সাজানো গোছানো। তো এখানে সব ভিলেজ গুলোই ওপর নিচে মানে ভালো, খুবই ভালো। ওখানে তোমার যেমন সুপার স্টোর আছে, ঠিক আছে, ওখানে কমিউনিটি সেন্টার্স আছে, সব কিছু ফেসিলিটিস আছে তোমার,
মানে যেরকম সিটিতে থাকে ভিলেজগুলোর সেরকমই থাকে বাড়িগুলোতে অলমোস্ট। পর্যন্ত সমস্ত দামি দামি বিএমডাব্লিউ, অডি, সমস্ত দামি দামি গাড়ি। এইখানে গাড়ির দাম খুবই কম, হ্যাঁ, এখানে গাড়ির দাম কম, তো তো ভিলেজের ওই জন্য সমস্ত গাড়ি, বাড়িতে ওই রকম গাড়ি থাকা খুবই কমন ব্যাপার আর কি। 2-3টে গাড়ি থাকবে, থাকবে। প্রতিটা ঘরে তো 2-3টে আর গাড়ি এরকম থাকবে। দামি দামি গাড়ি আর কি সমস্ত, তো এগুলো কমন ব্যাপার এখানে আর কি। এই তো উইন্টারে সবই ভালো, কিন্তু ওই যে ঘরের মধ্যে, বাট ঘর থেকে বাইরে আর অনেকে বেরোয়, বাট আমাদের তো ডুগ্গু ছোট, তাই ডুগ্গুকে নিয়ে সবসময় বেরোনোটা একটু চাপের হয়ে যায়, যে আমরা ওকে নিয়ে বেরোতে পারি না, এতটা ঠান্ডা থাকে। আর সবসময় দরজা জানলা বন্ধ করে থাকলে কি হয়, সেই ঘরের মধ্যে যেন একটা সাফোকেশন হয়ে যায় একটা উইন্টারে, কারণ এতটা ঠান্ডা আমরা খুলতে পারি না সবসময়, আর ছোট বাচ্চা যেহেতু আছে সেই ভয় আরোই খুলতে পারি না। তো ঘরের মধ্যে বেশিরভাগ টাইমটা থাকা হয়, বাইরে কমই বেরোনো হয় অত ঠান্ডার মধ্যে, বিশেষ করে সকালের দিকে ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো গরমকালে তোমাদেরকে বলি, ভোর মানে হয় কটা এখানে, ভোর 5:30 না না, তার আগেই হয়ে যায়, 4টে থেকে শুরু হয়ে যায়। আর সন্ধে তোমার হবে সেই মোটামুটি 10:30টায়, 10:30, 11টায় গিয়ে সন্ধে হবে। এটা হচ্ছে গরমকালের রুটিন। আর শীতকালে জিনিসটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। শীতকালে ভোর হবে তোমার 8:30, 8:30, হ্যাঁ 8:30টার সময়, 8:30, 9:15টায় গিয়ে ভোর হবে, আর সন্ধে হবে তোমার 3:30 বাজতে না বাজতেই অন্ধকার। তো এই জিনিসটা হচ্ছে বিরাট বড় চ্যালেঞ্জের, যে আমি ভাবছি এখন ডুগুকে স্কুলে ভর্তি করিয়েছি, ডুগুকে স্কুলে অন্ধকারের মধ্যে নিয়ে যেতে হবে, আর তোমাকে অফিসও বেরোতে হবে। তো আর শীতকালে কি হয়, দিনের টাইমটা খুবই কম পায়, খুবই কম। আর শীতকালে কি হয়, সারাদিন মেঘলা সূর্যের আলো, এখন গরমকালে তবুও সূর্যের আলো কিছুটা বেরোচ্ছে, ঘরে আসছে, একটু বেশ ভালো লাগে। আর রোদ না বেরোলে কি হয়, মনটা একটু ডিপ্রেসড লাগে। একটু রোদ না বেরোলে মনটা যেমন ভালো লাগে না। হ্যাঁ, একটা ঝলমলে ওয়েদার থাকবে। আর শীতকালে ম্যাক্সিমামই এখানে হচ্ছে ওয়েদারটা মেঘলা, বৃষ্টি এরকম, তো স্যাঁতস্যাঁতে ওয়েদার এরকম থাকে। তার উপরে ওই তোমার জন্য কি হয়, অনেকের ভিটামিনের অভাব হয়ে যায়, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, ভিটামিনের ট্যাবলেটসও পাওয়া যায়, ভিটামিন ডি। তারপরে বেশিরভাগ টাইম এখানে তো সূর্যের আলো পাওয়াই যায় না। ওই তোমাদেরকে বললাম যে 8:30, 9টায় এখানে ভোর হয়, 3:30 বাজতে না বাজতে অন্ধকার হয়ে যায়। তারপরে ব্যাস আরো ঠান্ডা বেড়ে যায়। তো শীতকালটা দেখতে গেলে একটু চাপেরই আছে এখানে, মানে 2-3 মাস, 2-2.5 মাস বলতে পারো। হ্যাঁ 2-2.5 ওই মাস শীতকালটা যখন থাকে একটু মানে হ্যাঁ, মানে অ্যারাউন্ড নভেম্বরের শেষ থেকে ওই জানুয়ারির শেষ পর্যন্ত একটু, হ্যাঁ মোটামুটি থেকে বেশি হ্যাঁ অসুবিধা হয়, অসুবিধাটা হয় একটু বেশি। অত ঠান্ডায় বেরোনো, এখন আবার এখন আবার ব্যাপারটা ডুগুকে প্রতিদিন ওই ঠান্ডার মধ্যে স্কুল নিয়ে যাও, নিয়ে আসো, মানে অ্যাকচুয়ালি থাকতে থাকতে কি হয়, জিনিসটার সাথে তোমার অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, মানে আমরা এই প্রথমবার ফেস করেছি তো, হ্যাঁ এইবারে ওই জন্য ব্যাপারটা এবারে হয়তো জিনিসটা আরো ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, জিনিসটা অতটা অসুবিধা নাও হতে পারে, মানে ওটা মানিয়ে নিতে হবে আর কি। তবুও ঠিক আছে, যারা সুইডেন, নরওয়ের ওদিকে থাকে তারা তো আরো ওখানে অনেকটাই বেশি ঠান্ডা, সে তুলনায় বা কানাডায় যারা থাকে সেদিকটা আরো অনেকটা ঠান্ডা, সেদিকের থেকে এখানে অনেকটা বেটার, ওখানে ঠান্ডাটা আরো অনেকটা বেশি। আরেক দিক দিয়ে ভালো হলো এইখানে যে আমরা আছি, কিন্তু আমাদের মানে 1 বছর থাকার পরও আস্তে আস্তে যত কানেকশন বেড়েছে, তারপরে আমরা এখানে সব অনুষ্ঠানেই যাতায়াত করতে পারি। হ্যাঁ, প্রথমে তো যেরকম জানতাম না, এখন আস্তে আস্তে তোমরা দেখছো দুর্গাপুজো, তারপরে সরস্বতী পুজো, রথযাত্রা, সমস্ত কিছু, রবীন্দ্র জয়ন্তী। বাড়ির এখানে লিভিং এক্সপেন্সেসটা খুব হাই হয়ে গেছে এই 2-3 বছরের মধ্যে, দাম খুবই বেড়ে গেছে। এই কোভিড হওয়ার পর থেকে জিনিসপত্রের দাম, এই থাকার যে বাড়ি ভাড়া, এই জিনিসগুলো খুবই বেড়ে গেছে। মানে অ্যারাউন্ড যেগুলো ধরো কোভিডের আগে 2022, 2021, 2019-20 মধ্যে ধরো, যেটার তোমার ভাড়া ছিল 600-700 পাউন্ড 2 BHK, এইগুলো বেড়ে ডবল হয়ে অ্যারাউন্ড 1200-1300 কাছাকাছি চলে গেছে। ভাবো কতটা জাম্প বেড়েছে লিভিং এক্সপেন্সেসে। তারপরে মানে খাবার দাবারের জিনিস বা বেশি জামা কাপড়ের জিনিস, সব কিছুরই যে দামটা সেটা অনেকটাই বেড়ে গেছে। সব থেকে বেশি রুম রেন্টটা বেড়ে গেছে। হ্যাঁ, রুম রেন্ট, তারপরে যে ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এখানে সমস্ত কিছুই মানে ফ্রিতে কোনো কিছুই নয়। ওয়াটার জল খেতে হলে জল, হ্যাঁ বাথরুমে ইউজ করতে হলে তোমাকে পয়সা দিয়েই, মানে যতটা তুমি ইউজ করবে, ইলেকট্রিসিটি যেমন তেমন জলও তেমন, যতটা ইউজ করবে ততটাই পয়সা। এখানে আলাদা করে আবার কাউন্সিল ট্যাক্স দিতে হয়, বাড়ির তো একটা আলাদা ভাড়া দিতেই হয়, আবার আলাদা করে একটা কাউন্সিল ট্যাক্সও দিতে হয়। কাউন্সিল ট্যাক্স মাসে ধরো 190-200 পাউন্ড করে, মানে 19-20 হাজার টাকা ওখানে আবার আলাদা করে, 20,000 টাকা আলাদা রুম রেন্ট ছাড়া। তো এই হলো আমাদের 1 বছরের জার্নি, ভালো খারাপ সব, সুখ দুঃখ সব মিলিয়ে আমরা
হ্যাপিলি 1 বছর কমপ্লিট করলাম। আরো অনেক কিছু গল্প করা যাবে অন্য ভিডিওতে। হ্যাঁ, আরো অনেক কিছু। এটা তো এই আধা ঘন্টার মধ্যে মানে 15-20 মিনিটের মধ্যে তো পুরো জিনিসটা বলা যাবে না, কত গল্প মানে এইভাবে এক বছরের জার্নিতে কতটা হয়েছে। হ্যাঁ, তো যতটা পারলাম তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করলাম। তো অবশ্যই তোমরা কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি আরো কিছু জানতে চাও সেটাও অবশ্য কমেন্টে বলো। হয়তো অনেক পয়েন্ট হয়তো আমরা হয়তো এমন টাইমে হয়তো আমাদের মাথায় বসলো না। তো তোমাদের যদি মনে হয় কোনো পয়েন্ট তোমরা জানতে চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমরা ভাবছিলাম যে আমাদের পরিচিতি ব্লগ নিয়ে ভাবছিলাম যে একটা ভিডিও করার কথা। তোমরা অনেকেই আমাদের হয়তো আমাদের ইউকে ব্যাপারটা আমাদের কোথায়, আমাদের ইন্ডিয়ায় বাড়ি বা আমরা কে আছে না আছে ফ্যামিলিতে সমস্ত কিছু, সেগুলো যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো এইটা নিয়ে ভাবছি আমরা একটা ভিডিও করব। আর অনেকে আমরা যে বাড়ি দেখতে গেছিলাম একটা, সেই ব্যাপারেও অনেকেই কমেন্ট করেছো যে এখানকার বাড়ি কেনার কি নিয়ম বা দাম কত, অনেক তো অনেক অনেক কিছুই মাথায় ঘুরছে যে অনেক কিছু নিয়ে আমরা তো করব। তো ওই জিনিসটা নিয়ে একটা আমরা ভিডিও বানাবো। আর যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওকে একটা লাইক করে দিও। এইভাবে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছাতে পারবো। তোমরা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক ভিডিও করলে আমরা খুব ইন্সপায়ার হই। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটা লাইক করো তাহলে একটা লাইক করলে আমার ভিডিওটা আরো অনেকের কাছে শেয়ার হয়ে যায় আর আমরা ইন্সপায়ার অবশ্যই হই। তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আর এইভাবেই তোমরাও খুশি থাকো আর আমরা এইভাবেই তোমাদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করতে থাকবো। একদম। চলো টাটা, আজকের মতন নমস্কার, আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।